দারিদ্র্যকে শূন্যের কোঠায় নামিয়ে আনা কখনোই সম্ভব হয়নি। এই মুহূর্তে দুর্নীতিটা চেক দেওয়া। তবে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ দাঁড়াবে সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। মাথাপিছু আয়ের যে আগে একটা হিসাব দেওয়া হয়েছিল, এই সরকার আসার পরে যে নতুন করে হিসাবগুলো এটা পড়ে গেছে। টোটালটাই পড়ে পরিবর্তন। গেছে। এই বেকারত্বের যে চরম যে একটা আঘাত বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এখন প্রতিস্থাপিত হয়ে আছে, এটাকে আমরা একটা মাত্র বাজেটের মাধ্যমে এটাকে দূর করতে পারবো, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। যে লাভ হোক লোকসান হোক তাদেরকে একটা দিতে হবে, কি বলা হচ্ছে যে ট্যাক্স দিতে হবে। এবং এই যারা ক্ষুদ্র ক্ষুদ্র এই যে ওটিপি প্ল্যাটফর্ম বা অনলাইনে ব্যবসা করে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বর্তমান অবস্থা এবং আসলে আমাদের এই অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে। আজকের আসলে আমরা আলোচনা করব আমাদের এই সদ্য ঘোষিত যে বাজেট, এই বাজেট নিয়ে বাজেটের পর্যালোচনা করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শহীদুল জাহিদ, অধ্যাপক, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, চেয়ারম্যান, ব্যুরো অফ বিজনেস রিসার্চ। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি আসলে শুরুতে আমি জানতে চাই যে মাননীয় অর্থ উপদেষ্টা যেই বাজেট দিয়েছেন, সেই বাজেটে আসলে উনি বলার চেষ্টা করেছেন যে আমরা ৩-০ বাজেট, ৩-০ দারিদ্র্যমুক্ত এবং দারিদ্র্য, বেকারত্ব শূন্য এবং হলো আপনার কার্বন ভিত্তিক সমাজ নির্মাণ, ৩-০ বাজেট দিয়েছেন। সেটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? উপস্থাপিত বাজেট যেটি আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে উপস্থাপন করেছেন যে ৩-০ তথা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং হচ্ছে শূন্য কার্বন নির্গমন, এই তিনটি খাতকে প্রতিপাদ্য হিসেবে তিনি উপস্থাপনের চেষ্টা করেছেন। কিন্তু এটি আসলে কতটুকু অর্জনযোগ্য সেটা কিন্তু আসলে প্রশ্নাতীত নয়। আপনি যদি প্রথমতই আসি যে দারিদ্র্য এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব কিনা, এখানে দারিদ্র্যকে শূন্যের কোঠায় নামিয়ে আনা কখনোই সম্ভব হয়নি। এই বিশ্ব ব্যবস্থা যখন থেকে শুরু হয়েছে, অর্থনীতির পাঠ যখন থেকে শুরু হয়েছে, আপনি নিজেও একজন অর্থনীতির ছাত্র, এখন অর্থনীতি প্রায়োগিক বা প্র্যাকটিস করে থাকেন। আপনি হাটে মাঠে ঘাটে যেখানেই যান না কেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে উন্নত দেশ জাপানের কথা বলেন, আপনি ইউরোপের দেশগুলোর কথা বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশেও কিন্তু বেকার আছে, দরিদ্র লোকজন কিন্তু আছে। সুতরাং দারিদ্র্যকে আমরা জাদুঘরে পাঠাবো এটা শুধুমাত্র মুখের কথাই হয়। কারণটা হচ্ছে দারিদ্র্যের যে বিভিন্ন ডেফিনেশন আছে, বর্তমানে যে এসডিজির যে ডেফিনেশনটা আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা জাতিসংঘ কর্তৃক উপস্থাপিত 2015 সালে, সেখানে কিন্তু বলা হয়েছে যে $1.96 পার ডে, অর্থাৎ প্রায় $2 পার ডে যার ইনকাম, এর নিচে তারা কিন্তু আসলে দরিদ্র। তো $2 যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে বাংলাদেশি টাকায় 122 টাকা, 25 টাকা করে যদি ধরি, কম বেশি প্রায় 250 টাকা হচ্ছে পার হেড ইনকাম হতে হবে। আপনার যদি পার ডে হচ্ছে 250 টাকা হয়, তাহলে এক মাসে আপনার 7,500 টাকা হচ্ছে আপনার আয় হতে হবে। আপনার পরিবারে যদি 6 জন সদস্য হয়, 2 জন সন্তান, 2 জন বাবা মা এবং আপনি আপনার স্ত্রী সহ যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রায় আপনার 45,000 টাকার মতো কিন্তু হচ্ছে আপনার ইনকাম থাকতে হবে। তো বাংলাদেশে 45,000 টাকা প্রতি মাসে আয় করে এরকম হাউস হোল্ড আমাকে দেখান তো কয়টি আছে? তো এসডিজির যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটাকে উত্তরণ ঘটাতে গেলে আমাদের মাথাপিছু মাসিক আয় বাংলাদেশি টাকায় প্রতি পরিবারে প্রায় 45,000 টাকার উপরে উঠতে হবে। নাম্বার 2 যেটা আপনি বলছেন যে জিরো বেকারত্ব, এটা মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু কয়েকদিন মাসখানেক আগে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি কেঁদে দিয়েছেন। কিন্তু তিনি তার কান্নার যেটা, উনি আন্তরিকতা বা দরদ থেকে, মানুষের প্রতি ভালোবাসা থেকেই হয়তো তার কান্না এসেছে। তিনি বলেছেন যে 100 টাকার নিচে আয় করতে পারে বা খরচযোগ্য এরকম মাথার সংখ্যা বাংলাদেশে মাত্র 4 কোটির উপরে। দ্যাট মিন 4 কোটি মানুষ যারা কিনা প্রতিদিন 100 টাকার নিচে তারা খরচ করতে পারে, তাদের আয়টা এত কম। তো সুতরাং এই যে এত হতদরিদ্র
এবং হচ্ছে এই বেকারত্ব, আপনি যদি এই রাস্তায় যান না, ফুটপাতে যান, আপনি স্টেডিয়ামের আশপাশ দিয়ে ঘোরাফেরা করেন, চায়ের দোকানে যান, মফস্বলে যান, কি পরিমাণ মানুষ তারা চায়ের কাপে আড্ডা দিচ্ছে, ঝড় তুলে কথা বলে বেড়াচ্ছে, এর অর্থটাই কিন্তু হচ্ছে তারা আসলে কর্মসংস্থানহীনতায় ভুগছে। কর্মসংস্থানহীনতার যে সবচেয়ে বড় যেটা প্রকট যে উদাহরণ, সেটাকে আমরা অর্থনীতির পরিভাষায় আপনি নিজেও জানেন, সেটাকে আমরা নিট বলে থাকি। NEET, দ্যাট মিনস নট ইন এডুকেশন, নট ইন এমপ্লয়মেন্ট, নট ইন ট্রেনিং। এই ধরনের মানুষের সংখ্যা বাংলাদেশে এই মুহূর্তে 94 লক্ষেরও বেশি, এবং এই 94 লক্ষের মধ্যে আবার 64 লাখ আছে যারা কিনা হচ্ছে আমাদের সম্মানিত মা বোন, দ্যাট মিনস মহিলা। তো সুতরাং এই বেকারত্বের যে চরম যে একটা আঘাত বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এখন প্রতিস্থাপিত হয়ে আছে, এটাকে আমরা একটা মাত্র বাজেটের মাধ্যমে এটাকে দূর করতে পারবো, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। 3 নম্বর যেটা আপনি বলছেন যে শূন্য কার্বন নির্গমন, এটি কিভাবে সম্ভব? যেহেতু হচ্ছে আমাদের প্রতিনিয়ত বনভূমির সংখ্যা পরিমাণ, যেটা একটা স্ট্যান্ডার্ড যেটা হিসাব, যে একটি দেশের 25% শতকরা যে জমি আছে তার 1/4 এটা বৃক্ষ আবৃত্ত, অর্থাৎ হচ্ছে আপনার বনভূমি থাকার কথা। আমাদের এখানে আছেই মাত্র 8 ভাগ বা তার চেয়েও কম, এবং প্রতিনিয়ত কিন্তু এটা কমে যাচ্ছে। আপনি শহর অঞ্চলে দেখেন, এখানে শিল্প কারখানার প্রকট এত বেশি, আপনার মানে বাসা বাড়ি থেকে শুরু করে এই আমরা মানে ভার্টিক্যাল এক্সপেনশনে গিয়েছি, আপরাইজ বিল্ডিংগুলো আমরা করছি, কিন্তু এখানে কিন্তু সবুজ নেই, এখানে পরিবেশের যে ভারসাম্য রক্ষা হবে, এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে আমাদের এয়ার কোয়ালিটির কথা চিন্তা করেন। আজকেও যদি আপনি একটা পরিসংখ্যানটা চেক করেন, দেখতে পাবেন যে হয়তো বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যে বায়ুর যে মান, সেটা হচ্ছে সর্বনিম্ন। স্বাস্থ্যের যে ইন্ডেক্স, সেখানে কিন্তু আমরা পিছিয়ে আছি। এরকম একটি বাস্তবতা যদি আমরা কনসিডার করি, তাহলে এই কার্বন নির্গমন শূন্যের কোঠায় নিয়ে আসা, আমাদের এখনো যে ভাঙ্গাচোরা যে লক্কর ঝক্কর যে বাস বা গাড়ি, ট্রাক, স্টিমার এগুলো এখনো চলে, এগুলো থেকে প্রচুর পরিমাণ বিষাক্ত কালো ধোঁয়া তথা কার্বন নির্গমন হয়। ইটের ভাটা আছে, সেখান থেকে শুরু করে একদিকে হচ্ছে এই মানুষের প্রয়োজন মেটানোর জন্য শিল্পকে আমরা উৎসাহিত করছি, যেখান থেকে মূলত কার্বন নির্গমন সবচেয়ে বেশি মাত্রায় হয়ে থাকে। অন্যদিকে বনভূমির মাত্রাটা আমরা কমাতে পারছি না, যেখান থেকে অক্সিজেন আমাদের সরবরাহ হবে। তো সুতরাং নেট কার্বন নির্গমন এটা কিভাবে আপনি কমাতে পারবেন? আমার কাছে এটি বড় চ্যালেঞ্জ বলেই মনে হয়। এই বড় চ্যালেঞ্জ, এর মধ্যে আবার যে বাজেট বিগত 17 বছর পরে আজকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বাজেট পেয়েছি, এখানে একটা বিশাল একটা বাজেটের ঘাটতি বাজেট একটা 2,26,000 কোটি টাকার মতো। এই বাজেটের একটা বড় অংশ উনি ব্যাংক থেকে নেওয়ার চিন্তা করেছেন। আসলে এই যে ব্যাংক থেকে যে বাজেটের ঘাটতি পূরণ করতে গেলে বেসরকারি খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা এক কথায় এটাকে বলি যে সোশ্যাল কস্ট অথবা ডেড ওয়েট লস। দ্যাট মিনস এখানে যেহেতু আমাদের বাজেটের যেটা ঘাটতি, এটা জিডিপির প্রায় 5% কাছাকাছি, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে হয়তো ধরা হয়েছে, কিন্তু এবং এবারের বাজেট কিন্তু তুলনামূলকভাবে গত বছরের তুলনায় ছোট হয়েছে। ছোট হওয়ার পিছনে যে যুক্তিটা তারা দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে আগের বাজেটগুলোতে যথোপযুক্ত দুর্নীতি হতো। যেমন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রধান জনাব দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়, তিনি কিন্তু তার পরিসংখ্যান ইতিমধ্যে উল্লেখ করেছেন যে 15 বৎসরে, পতিত সরকারের বিগত 15 বৎসরে 1,63,000 থেকে 2,80,000 কোটি টাকা বাজেট থেকে তছরূপ হয়েছে। তাহলে 15 বৎসরে যদি 2,80,000 কোটি টাকা তছরূপ হয়ে থাকে, তাহলে প্রতি বৎসরে এটা প্রায় আপনার 20,000 কোটি টাকার মতো বা তার কাছাকাছি পরিমাণ তছরূপ হয়েছে। তো সুতরাং গত বছর যেখানে 7,97,000 কোটি টাকা বাজেটের আকার ছিল, এবার 7,90,000 কোটি টাকা, সুতরাং 7,000 কোটি টাকা এটা কমানো হয়েছে। তো সুতরাং তাদের যেটা বর্তমান যারা ব্যবস্থাপক, তাদের হয়তো মাথায় আছে যে দুর্নীতি কমানোর মাধ্যমে এই সংকোচনটাকে তারা হচ্ছে চেক দিতে পারবেন। কিন্তু যে প্রশ্নটি এসেই যায়, সেটা হচ্ছে যে আমাদের এই উপস্থাপিত বা প্রস্তাবিত 7,90,000 কোটি টাকার যে বাজেটটি উপস্থাপিত হয়েছে, তাহলে সেই বাজেটের যে অর্থ সংস্থানের কথা বলা হচ্ছে, একটা বিশাল ঘাটতি আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, 2,56,000 কোটি টাকার মতো। তো সুতরাং
এই বিশাল ঘাটতি সরকারের যেটা পরিকল্পনা, তারা হচ্ছে যে ব্যাংকিং খাত থেকে বড় করবেন, ধার নেবেন। এখন ব্যাংকিং খাত থেকে যদি সরকার বড় করে, তারা প্রায়োরিটি পায়। সরকার গিয়ে যদি বলে যে আমাকে এত টাকা দিতে হবে, ব্যাংকগুলো তারা না করতে পারে না, সুযোগ তারা বাধ্য। সুতরাং যারা বেসরকারি, দ্যাট মিন সরকার এই টাকা নিয়ে তারা কি করবে? তারা যদি এটা উন্নয়ন খাতে ব্যয় করত, তাহলে কিন্তু সমস্যা হতো না। সরকার করবে হচ্ছে এটা অনুন্নয়ন খাতে। কিন্তু আপনি দেখবেন যে এবারে বাজেটে কিন্তু এডিপির সাইজটা কমানো হয়েছে এবং পরিচালন ব্যয় যেটা, সেটা কিছুটা বাড়ানো হয়েছে। তাহলে অনুন্নয়ন ব্যয় যেটা আছে সেগুলো কিন্তু হচ্ছে বেড়েছে এবং উন্নয়ন ব্যয় কিন্তু কমে গেছে। তাই আমরা ধরেই নিচ্ছি যে বেসরকারি বা অন্যান্য ব্যাংক থেকে সরকার যে টাকাগুলো নেবেন, এই টাকাটা তাহলে কিন্তু সরকার অনুন্নয়ন খাতে কিন্তু হচ্ছে মূলত হচ্ছে ব্যয় করার একটি পরিকল্পনা রেখেছেন। এটি যদি সত্যি হয় বা এটাই যদি বাস্তবতা হয়, তাহলে যেটা হবে যে বেসরকারি খাতের যারা উদ্যোক্তা আছেন, তারা কিন্তু হচ্ছে যেহেতু একটি নির্দিষ্ট সময়ে একটা অর্থনীতিতে টাকার পরিমাণ, সাপ্লাই অফ মানি, এটা কিন্তু ফিক্সড। এটা চাইলে কিন্তু আমরা বাড়াতে পারি না। এরকম যদি হয়, তাহলে টাকার পরিমাণ ফিক্স থাকার সাপেক্ষে সরকার যদি এখান থেকে বেশি মাত্রায় ঋণ গ্রহণ করেন, তাহলে বেসরকারি খাতে তারা ঋণ প্রবাহ এটা সংকুচিত হবে। বেসরকারি খাতে ঋণ সংকোচন অর্থটাই হচ্ছে বেসরকারি খাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হবে না। এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি ক্রিয়েট না হয়, বিনিয়োগ না হলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না। এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট না হলে তাদের যে দুর্দশা, মাইজেরি ইন্ডেক্স বলি আমরা, সেটা কিন্তু বেড়ে যাবে। এবং তা যদি সত্যি হয়, তাহলে তো জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটা আসলে অর্জন করা ব্যাহত হবে বলে আমরা মনে করি। আচ্ছা, এই যে লাস্ট বিগত কয়েকটা বাজেটেই এনবিআরকে আসলে যে টার্গেট দিয়েছিল, সেই টার্গেট কখনো তারা ফুলফিল করতে পারে। এবারও সংশোধিত বাজেটে সেই একই অবস্থা দেখা গেছে। এবার বাজেটের যেই এনবিআর থেকে প্রায় এনবিআর আয়ের ধরা হয়েছে 5,18,000 কোটি টাকার মতো। এর বাইরে 46,000 কোটি টাকার মতো কর বহির্ভূত আয়। এর ভিতরে এমন এনবিআর এক ধরনের অস্থিরতা চলছে সংস্কার কেন্দ্র করে। এমন বাস্তবতা আসলে কি এনবিআর এই টার্গেট ফিল আপ করতে পারে বলে আপনি মনে করেন? এনবিআর আমরা যদি অতীতের বাজেটের লক্ষ্যমাত্রাগুলো দেখে থাকি ধারাবাহিকভাবে, এনবিআর সবসময় যে এই লক্ষ্যমাত্রা অর্জন করে দেখিয়েছে, সেটা আমরা দেখতে পাইনি। তো সুতরাং এনবিআরকে যে টার্গেট দেওয়া হয়, তার একটা উল্লেখযোগ্য মাত্রা তারা হচ্ছে ফুলফিল করেন, কিন্তু শতভাগ তারা কখনোই করে দেখাননি বা দেখাতে সক্ষম হয়নি। এই বছরে যেটা হবে সেটা হচ্ছে যে বেশ কিছু নিয়ামক কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা পাবো। একটা হচ্ছে যে করোনার যে অভিঘাতটা ছিল, সেটা কিন্তু আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। বাংলাদেশের ব্যক্তি খাত থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক খাতগুলো, ব্যাংকিং খাতের যে ক্রাইসিসগুলো দেখেন, আমি কিন্তু মনে করি যে যেটা সামষ্টিক লুটপাট যেটা ছিল, সেটা তো ছিলই, সাথে সাথে কিন্তু করোনার যে অভিঘাত, সেটাও কিন্তু একটা প্রভাব ফেলেছে বলে আমি মনে করি, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে। তো সুতরাং যেহেতু মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে বলে আমরা মনে করছি, যদিও সাম্প্রতিক একটি পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষের গড় আয়, মানে মাথাপিছু আয় যেটা, সেটা বৃদ্ধি পেয়ে $2820 মতো হয়েছে। কিন্তু সেটি একটি পরিসংখ্যানই বটে, তার কোনো বাস্তব প্রতিফলন আমরা কিন্তু মানুষ যখন ব্যাগ হাতে বাজারে যাচ্ছে এবং খালি ব্যাগ বাজারে যাচ্ছে এবং তারা ভরা ব্যাগ বাজার থেকে নিয়ে আসতে পারছে কি না, এই ইন্ডেক্সটা যদি আমরা ক্যালকুলেট করি যে হোয়াট ইজ দ্য ইনপুট, সে কত টাকা খরচ করে কত টাকার দ্রব্য সামগ্রী বা ইউটিলিটি পাচ্ছেন, এখানে কিন্তু তাদের যে জীবনযাত্রার মান, সেটা কিন্তু উন্নত হচ্ছে না। তো এরকম বাস্তবতাটাকে আমরা কনসিডার করতেই হবে। এবং এনবিআর তারা এরকম না যে তারা মূলত হচ্ছে যে জেল জরিমানা করে মানুষকে অত্যাচার করে টাকা বা কর উপার্জন করতে সক্ষম হবেন, সেটা সক্ষম হবেন না। তো মাঝখানে হচ্ছে যে তাদের একটি সংস্কার প্রক্রিয়া চলমান আছে। এবং আমি আমার একটু কনসার্ন, সেটা হচ্ছে যে যেহেতু বাজেট ঘোষণার পূর্বেই মানে অল্প কিছুদিন পূর্বে এনবিআর এর যেটা সংস্কার, এটা বিলুপ্ত করে নতুন 2টি প্রতিষ্ঠানকে দাঁড় করানোর যে প্রচেষ্টা, এটাও একটু প্রশ্নের মুখে পড়ছে। কারণটা এটা হতে পারতো যে বাজেটটা ঘোষণা হয়ে গেছে, তারপরে প্রায়
1 বছরের মতো সময় পাবে। তো ওরকম একটা সময়ের মধ্যে যদি বা বাজেট ঘোষণার পরপর যদি এরকম একটা উদ্যোগ নেওয়া হতো, তাহলে যে অসন্তোষটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হয়তো দেখা যেত না। তারপরেও আমরা যেটা দেখি যে বাংলাদেশের রেভিনিউ উপার্জনের ক্ষেত্রে এনবিআরই মুখ্য ভূমিকা পালন করে থাকে। সরকারের পক্ষ থেকে তারা হচ্ছে যথেষ্ট প্রতিনিধি এবং তারা তাদের মান মর্যাদা এবং দেশপ্রেম যেটা আছে সেটাকে অক্ষুণ্ণ রাখবেন এবং সেটাকে প্রাধান্য দিয়ে তারা হচ্ছে এই সরকারের বাজেট বাস্তবায়নে তারা হয়তো সহযোগিতা করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমি একটা বিষয় একটু খুব মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে বিগত সরকারগুলো আসলে বাংলাদেশের একটা বড় খাত কর্মসংস্থানের জন্য আমরা সেটা বলি বিমা খাত। এই বিমা খাতে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট যে যতটুকুই নজর দিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেখানে বেমালুম যে একটা খাত আছে সেটা ভুলে গেছে। এই বাস্তবতে আসলে এই যে কর্মসংস্থানের জন্য বিমা খাত বা অর্থনীতিতে যে বিমা খাতের কোনো গুরুত্ব সরকার দিলেন, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমাদেরকে দেখতে হবে যে প্রায়োরিটি আসলে কি। আমরা যাই বলি না কেন, একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। তারা তো সাধুবাদ পেতেই পারেন। সাথে সাথে যেটা হচ্ছে যে তাদের চ্যালেঞ্জের কিন্তু অন্ত নেই। আপনি দেখবেন যে প্রতিদিন রাস্তাঘাটে কেউ না কেউ কোনো না কোনো দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু রাস্তায় বসে যাচ্ছে। এই ঈদ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা ম্যানেজ করার একটা বিষয় আছে যে মানুষ বাড়িতে যাবে, রাস্তাঘাট হয়তো মানে কর্দমাক্ত হয়ে গেছে, ভাঙাচোরা রাস্তা এবং হচ্ছে একসাথে প্রচুর মানুষ যখন হচ্ছে মুভ করে, এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো কিন্তু অনেক কিছু দেখতে হয়। তো রোজার ঈদও গিয়েছে, সেরকম একটি মানে পরিস্থিতি কিন্তু সরকার সার্থকভাবেই এটা সমাধান করতে পেরেছেন বা তারা ট্যাকেল দিয়েছেন। এখন বিমা খাত অর্থনীতির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, বহির্বিশ্বে যদি আপনি যান বিমা ছাড়া একদিনও চলতে পারবেন না। না ব্যবসায়িক খাত, না স্বাস্থ্য খাত, না হচ্ছে ব্যক্তি খাতের কথা চিন্তা করেন। এখন আমাদের দেশে যেহেতু আইন কানুন বা পরিকল্পনা এই পর্যায়ে যায়নি যে বিমা এটাকে বাধ্যতামূলক করা হবে, সেটা আমরা করতে পারিনি, করার মতো অবস্থানেও নেই। আপনাকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশে বিভিন্ন দেশের অনুকরণে যথেষ্ট আগে প্রায় ২০ বছর আগে একটা আইন করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। তো প্রকাশ্যে ধূমপান করলে তাকে জরিমানার একটা বিধান রাখা হয়েছে। কিন্তু এই আইনটি আসলে কি বাংলাদেশে বাস্তবায়িত? তো এটা আমরা যদি বিমাটাকে এখন যদি সুনির্দিষ্ট করে দেই, বাধ্যতামূলক করে দেই যে ব্যক্তি খাতে আপনাকে বিমা থাকতে হবে। এখন বাংলাদেশের মানুষ আ যেটা রূঢ় সত্য সেটা হচ্ছে যে আমরা কি চাল কিনবো নাকি বিমার জন্য প্রিমিয়াম দেব? আমরা কি শিক্ষার খাতে ব্যয় করব নাকি হচ্ছে বিমার পিছনে খরচ করব? আমরা কি প্রাথমিক চিকিৎসার জন্য খরচ করব নাকি এটার এগেইনস্টে ফিউচার প্রোটেকশন এর জন্য আমরা বিমার খাতে সেখানে হচ্ছে আমরা প্রিমিয়াম দেব? তো এখানে যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি, আমাদের বিমাটা হচ্ছে কিন্তু প্রায়োরিটি সেক্টর না। তো অন্তর্বর্তী সরকার সেজন্যই হয়তো, যেহেতু সামষ্টিক্যালি অনেকগুলো ব্যক্তির সমন্বয়িত সরকার, তো সুতরাং সরকার যেটা প্রায়োরিটি খাতগুলোকেই তারা এখানে গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন। তবে আমি অর্থনীতি তথা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের বা ফিন্যান্স পরিবারের একজন ছাত্র হিসেবে মনে করি যে বিমা খাত যথেষ্ট প্রাধান্য পাওয়া উচিত। বিমা খাত যদি প্রাধান্য না পায়, অনেক চ্যালেঞ্জ আছে। এই যে দেখুন, এই সময়টা এখন তো জ্যৈষ্ঠ মাস, এইটাকে আমরা বলি মধু মাস, মধু মাস। তাই না? এই সময় হচ্ছে এত গরম থাকে, রোদ থাকে, যে কাঁঠাল পাকে, আপনার হচ্ছে লিচু পাকে, আম পাকে, হ্যাঁ, জাম আসে। তো এরকম একটা কড়া রোদ এর পরিবেশটা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এই সময় বিরাজ করে। এখন কিন্তু জলবায়ুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই বছর যদি আমরা মনে করি একটা অনির্ধারিত, তাহলে তারপরও কিন্তু কি হচ্ছে, মানুষের ওই যে যেটাকে ধান উঠছে হারভেস্টিং পিরিয়ড কিন্তু বোরো মৌসুম এখন কিন্তু চলছে। তো সুতরাং তাদের কিন্তু ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ প্রক্রিয়ায় যেতে। তো জলবায়ুর জন্য যদি আমরা খেয়াল করি যে তাহলে কৃষকদেরকে আমরা কি ওয়েদার ইন্স্যুরেন্স বা ক্রপ ইন্স্যুরেন্স, শস্য বীমার আওতায় নিয়ে আসতে পারতাম।
উপকূল অঞ্চলে এই যে অনির্ধারিত বৃষ্টির কারণে, অসময়ে বৃষ্টির কারণে হাওর অঞ্চল প্লাবিত হচ্ছে। অনেক এলাকা, আপনি সাংবাদিক, আপনি নিশ্চয়ই তথ্য জানেন যে উপকূলের অনেক এলাকা চলে হয়তো যাচ্ছে। বানে ভেসে চলে যাচ্ছে। এই যে মানুষদেরকে আমরা যদি বীমা খাতের আওতায় আনতে পারতাম, তাহলে কিন্তু তাদের ক্ষতির মাত্রা কিছুটা হলেও আমরা পুষিয়ে দিতে পারতাম। কিন্তু সার্বিকভাবে আমাদের দেশে বীমা শিল্পের পেনিট্রেশন আপনি নিজেও জানেন, এটা 0.5% নিচে, 0.4 বা 4-5% মতো। তো যেটা আসলে নগণ্য, নেগলিজিবল, মানে বলার মতোই না, অনুল্লেখ্য এরকম একটি বিষয়। তো কিন্তু বীমা মানে প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু আবার অনেক বেশি। আমার জানা মতে প্রায় 82টি প্রতিষ্ঠান আছে জীবন বীমা এবং হচ্ছে আপনার সাধারণ বীমা মিলিয়ে। তো এতগুলো প্রতিষ্ঠান ব্যাংকিং প্রতিষ্ঠানের চেয়ে কিন্তু বেশি। ব্যাংকিংয়ে আমাদের নেট কাভারেজ প্রায় 25 ভাগের মতো, যারা হচ্ছে 25 ভাগ মানুষ অ্যাটলিস্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কিন্তু বীমা খাতে মানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সংখ্যা কিন্তু নেই বললেই চলে, খুবই অল্প কিছু মানুষ। তো সুতরাং বীমা খাতটাকে সরকার যদি আর কিছুদিন সময় পান, সেক্ষেত্রে তারা হয়তো এটাকে একটা প্রায়োরিটি লিস্টে নিয়ে আসতে পারেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু দারিদ্র্য, বেকারত্ব, এই যে পরিবেশ দূষণ রোধ থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা এবং হচ্ছে অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার, এগুলোর দিকে যেহেতু সরকার বেশি মনোযোগ দিচ্ছে, তো সুতরাং বীমা খাতে আমি মনে করি না যে তাদের মাথায় নেই। ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার, ওনার সাথে আমার ব্যক্তিগত কথাবার্তা আছে, ওনার যথেষ্ট ভীষণ আছে, বাট এই মুহূর্তে হয়তো একটু স্লো যাচ্ছেন বলে আমি মনে করছি। আচ্ছা, এইবার বাজেটের একটা ভালো জিনিস, নতুন উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করেছেন। একই সাথে এই যে এসএমই উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা গঠন করার বা তাদের ইয়ে করার একটা বড় মাধ্যম হলো অনলাইন। সেখানে তাদের পণ্যের উপর আবার ভ্যাট বসিয়ে দিয়েছে। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম সেটার উপরে সম্পূর্ণ শুল্ক আরোপ করেছে। একদিকে হলো আপনি উদ্যোক্তা তৈরি করার জন্য স্বপ্ন দেখছেন, আরেকদিকে আবার উদ্যোক্তাদেরকে ডিমোরালাইজ করছেন। এই সার্বিক বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? না, এখানে ডিমোরালাইজ ইস্যুটা আছে, এটাতে আমি পরে আসি। কিন্তু যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, উনি কিন্তু আসলে একজন অর্থনীতির মানুষ, অর্থনীতির মানুষ এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ওনার যে ভীষণ, এটা যথেষ্ট সুপ্রতিষ্ঠিত এবং দারিদ্র্য বিমোচন এটি তার লক্ষ্যমাত্রায় থাকবে, এটা তো মানে ধারণা করাই যায়। আহ, উনি তো প্রথম থেকেই কিন্তু হচ্ছে যে দরিদ্র প্রবণ পল্লী অঞ্চলে বিশেষ করে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, উনি যেমন ধরেন পল্লী ফোন থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষের মধ্যে মানে ফিনান্সিয়ালি ইনক্লুশন, এই কনসেপ্টটাকে কিন্তু বিস্তার করার জন্য ওনার যৌবন বয়স থেকে কিন্তু এটি উনি করে আসছেন। তো উনি যখন একেবারে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, তো এই মুহূর্তে নতুন নতুন শিল্প উদ্যোক্তা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে বা করবেন, বা সেই ধরনের একটি পরিবেশ তৈরির জন্য তিনি প্রচেষ্টা গ্রহণ করবেন, এটা তো খুবই সাধারণভাবে প্রতীয়মান হয়। তো এই প্রচেষ্টাটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সাথে সাথে যেটি করা হয়েছে যে লাভ হোক লোকসান হোক, তাদেরকে একটা দিতে হবে, কি বলা হচ্ছে যে ট্যাক্স দিতে ট্যাক্স হবে। দিতে হবে। এবং এই যারা ক্ষুদ্র ক্ষুদ্র এই যে ওটিপি প্ল্যাটফর্ম বা অনলাইনে ব্যবসা করে, বা আরও ছোট মাইক্রো লেভেলে যারা হচ্ছে একেবারে ছোট ছোট উদ্যোক্তা, তাদেরকেও ট্যাক্স নেটের আওতায় আনা হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে যে দক্ষতা বৃদ্ধি করা। আমাদের যাই বলি না কেন, আমাদের মধ্যে তো এই ধরনের একটি প্রবণতা আছে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো ট্যাক্সটা যাতে এখানে যদি আমরা পজিটিভলিও নিতে পারি, ওইটি আপনি প্রথমে যে বলছিলেন যে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য। আমরা যদি এটাকে পজিটিভলি নেই, যে তারা দক্ষতার সাথে ব্যবসা করুক, তাদেরকে যেহেতু ফিনান্সিয়ালি সাপোর্ট বা এক ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বা হবে, এর মর্মে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তো সুতরাং তারা এখান থেকে সুবিধা নিক, সুবিধা নিয়ে ব্যবসা করুক, ব্যবসা করে তারা সরকারের অর্থনৈতিক উন্নয়নে তারা অবদান রাখুক। তো তাদের এটা গর্বেরও বিষয় হবে। আমি যদি ক্ষুদ্র প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা, তারপরও আমি 100 টাকা, 500 টাকা, 5,000 টাকা কর দেই, এটা কিন্তু আপনার ব্যক্তিত্ব, আভিজাত্য বা সামাজিক মর্যাদা, এটাও কিন্তু আসলে বৃদ্ধি করবে।
আপনার নিজের মধ্যেই কিন্তু একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি করবে যে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে আমি ভূমিকা রাখছি। আমার মনে হয় এটা পজিটিভলি দেখা যেতে পারে। এই যে আরেকটা বিষয় হলো প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের জন্য প্রায় 5,500 কোটি টাকার মতো একটা বরাদ্দ রাখা হয়েছে, বিশেষ করে এটাকে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বিক্রম করে বলা হচ্ছে। এটিকে আসলে সম্ভব এই এর মাধ্যমে যে বিদেশি বিনিয়োগ এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশে আসবে বা করা যাবে? ওয়েল, আমরা বিদেশি বিনিয়োগ আহ্বান জানাই। ইতিপূর্বে বিডা ঘটা করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিনিয়োগ উন্নয়ন বোর্ড বা অথরিটি, তারা কিন্তু এ ধরনের আয়োজন করেছিল এবং বিদেশি বিনিয়োগের কিছু আশ্বাসও পেয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি চীন দেশের বিভিন্ন প্রতিনিধি দল সেই দেশের বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে তারা এখানে সফরও করে যাচ্ছেন। তো এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক সরকারের চেয়ে হচ্ছে যে একটি স্থায়ী বা দীর্ঘমেয়াদী সরকার। এটা অতি সত্য যে বর্তমান সরকার, তারা যত জনপ্রিয় হোক বা না হোক না কেন, তারা হচ্ছে অনির্বাচিত এবং অরাজনৈতিক সরকার। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। যারা ক্ষমতায় আছেন তাদেরও স্বীকার করতেই হবে, কারণ এটা সত্য কথা, দিবালোকের মতো সত্য। এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতাধীনে আমরা বেশ কিছু প্রজেক্ট কিন্তু বিগত সরকার হাতে নিয়েছে, যেগুলো অসম্পূর্ণ অবস্থাও কিন্তু আছে। যেমন সবচেয়ে বড় যেটা আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা চিন্তা করেন, মেট্রো রেলের অসমাপ্ত অংশ আছে, বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, বন্দর আছে, বা আরও এ ধরনের বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো কিন্তু অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এখন বিদেশি বিনিয়োগ যদি না আসে, তাহলে হয়তো আমাদের স্বীয় উদ্যোগেই কিন্তু এখানে বিনিয়োগ করতে হবে। মেট্রো রেলের কথাই চিন্তা করেন, এখানে কিন্তু কমলাপুর পর্যন্ত এক্সটেনশন বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা আরও অনেক দূর যাবে, এই মুহূর্তে তেজগাঁ পর্যন্ত এসেছে। তো এখানে হিউজ বিনিয়োগ কিন্তু হয়ে আছে। এখন এই বিনিয়োগের এগেনস্টে কিন্তু আমাদের লোন পরিশোধ যেটা, সেটাও কিন্তু কিস্তি দেওয়া শুরু করতে হচ্ছে বা হবে অদূর ভবিষ্যতেই। এখন এটাকে যদি আমরা শেষটা না করতে পারি, তাহলে খরচটা কিন্তু যাচ্ছেই এবং এখান থেকে আমরা কিন্তু রিটার্ন পাচ্ছি না। আমরা এয়ারপোর্ট থেকে তেজগাঁ পর্যন্ত 80 টাকা টোল দিচ্ছি। এটা যদি আরেকটু বাড়াতে পারি, টোলের পরিমাণটা বাড়বে। ঢাকা শহরে যানজট পরিস্থিতি, এটাও কিন্তু একটু মানুষ স্বস্তি পেতে পারে। তো সার্বিক বিবেচনায় এই বরাদ্দ যেটা, সেটা গত বাজেটের তুলনায় একটু বেশি, সেটা আমি দেখেছি। বাট বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, এটাকে প্রাধান্য দিতে হবে। কারণ বিদেশিরা এটাই দেখে যে যার সাথে আমি সিগনেচার করছি, এই চুক্তিটা ভবিষ্যতে অমর্যাদা যাতে না হয়, ভবিষ্যতে যে বা যারা সরকারে আসবেন এটাকে তারা কন্টিনিউ করবেন, এই নিশ্চয়তাটা তাদেরকে দিতে হবে। এখন এটা করার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার। বর্তমান সরকারে যারা ঝানু বা দক্ষ ব্যক্তিত্ব যারা আছেন, তারা নিশ্চয়ই যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে আলোচনার মধ্যে নিশ্চয় আছেন যে এই চুক্তিগুলো যাতে ভবিষ্যতে টিকে থাকে, এবং এই নিশ্চয়তাটা দিলে বিদেশিরা নিশ্চয়ই আকৃষ্ট হবে, কারণ তারা ইতিপূর্বে আকৃষ্ট হয়েই কিন্তু আমাদের এখানে এসেছে। সুতরাং এই মুহূর্তে তারা এটাকে স্টপ করবে সেটা আমার মনে হয় না। একটা বিষয় খুব বাজেটে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপের যে প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার, 65 পণ্যের আমদানির শুল্ক আগের মতো সেভাবে উন্মুক্ত হবে বা তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক আমাদের আরও বৃদ্ধি হবে। যুক্তরাষ্ট্র আসলে তো বৃহত্তর ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা বৃহত্তর ভীষণ নিয়ে কিন্তু মানে তারা সামনের দিকে আগায়। তারা নিকট অতীতে যে মিস্টার ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরপরই বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি রিভিউ করে ইভেন বাংলাদেশের মতো তাদের একটি বন্ধু প্রতিম রাষ্ট্র, এবং বন্ধু রাষ্ট্রের প্রতিম না, বন্ধু রাষ্ট্র, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আমরা খুব বেশি মাত্রায় অতীতে গিয়েছি সেরকম না। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, যুদ্ধের মানে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত তাদের যে এখানে বিনিয়োগ, আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে তাদের দেশে লেখাপড়ার সুযোগ দেওয়া, এবং কালচারালি বা বিভিন্ন দিক থেকে বৈজ্ঞানিক গবেষণা, তাদের যে সহযোগিতা, সেটা কিন্তু আসলে স্বীকার করতেই হয় এবং কৃতজ্ঞতা ভরে স্বীকার করি আমরা। কিন্তু জনাব ট্রাম্প তিনি যখন ক্ষমতায় এসে আমাদের উপরে বাণিজ্য শুল্ক যেটা আরোপ করলেন বা কিছু কিছু ক্ষেত্রে বাতিল করলেন,
তখন আমরা অবাকই হয়েছি। তবে এটা খুব স্বল্প মেয়াদেই তার এই মানে ঘোষণাসমূহ, নিষেধাজ্ঞা যেগুলো আছে বা সুবিধা মওকুফ করা যেগুলো করেছেন, বাতিল করেছেন, রহিত করেছেন, সেগুলো আবার রিইনস্টেট হবে, এটা আমার কাছে খুব বেশি পজিটিভলি মনে হয় না। তারপরও সরকারের দিক থেকে, আমাদের বাংলাদেশ সরকারের দিক থেকে তারা প্রচেষ্টা নিয়েছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। এখন যে অবস্থায় আছি, যদি এখানে যে পরিমাণ পণ্যের শুল্কের কথা বলা হয়েছে, ১১০টির কথা বলা হয়েছে, সেখান থেকে যদি আমরা শুধু 10টি পণ্যের ক্ষেত্রেও যদি একটা অগ্রাধিকার সুবিধা পাই, সেটাও তো আমাদের জন্য একটি পজিটিভ দিক। তো সুতরাং সরকারের প্রচেষ্টাটাকে আমি অ্যাটলিস্ট সাধুবাদ জানাই। কতটুকু অর্জিত হবে এটা সময় বলে দেবে। আমরা আশা করছি যে অল্প মাত্রায় হলেও যদি এটা আমরা অ্যাচিভ করতে পারি, বাংলাদেশের একটা জন্য বিষয় উপকার হলো হবে। আপনার সাথে আমার সাথে সবার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত হলো কর। এই ব্যক্তি আয়ের সীমা আসলে গত বছর যা ছিল সরকার তাই রেখেছে। 2026 এবং 27 অর্থবছর এবং 27-28 অর্থ বছরের বিষয়ে একটু আলাপ করা হয়েছে। এই যে ব্যক্তি করের বিষয়টা ওনারা ওইভাবে আসলে গুরুত্ব দেয়নি, এটাকে আসলে আপনি কিভাবে মনে করেন? বিভিন্ন শ্রেণীর থেকেই তো ব্যক্তি করের আওতা একটু বাড়ানোর কথা বলা হয়েছিল। না, আমি তো মনে করি গুরুত্ব দিয়েছে। কারণ গুরুত্ব দিয়েছে বলেই এটা বৃদ্ধি করেনি। কারণ আমরা তো ডিমান্ড এবং সাপ্লাই, আপনি নিজেও একজন অর্থনীতির ছাত্র। তো সুতরাং আপনার জন্য যেটা লাভ আমার জন্য ক্ষতি, আমার জন্য লাভ হলে আপনার জন্য ক্ষতি। তো সুতরাং কর সীমা এটা যদি বৃদ্ধি করা হতো, সরকারের কর রেভিনিউ যেটা আছে, আয় যেটা, সেটা হয়তো কমে যাওয়ার, তারা তো নিশ্চয়ই হিসাব নিকাশ করেছেন। হিসাব নিকাশ করেই কিন্তু তারা হয়তো এই সিদ্ধান্তে গিয়েছেন। তবে যেটি হচ্ছে যে যেটি প্রস্তাব করা হয়েছে, এর বাইরে তো আসলে আমরা আমরা প্রস্তাব করতে পারি, কিন্তু আর আমরা তো ইমপ্লিমেন্টেশন অথরিটি নই। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে, দ্যাট মিনস টেবিলের এই পারের মানুষ, করদাতা হিসেবে আমরা হয়তো এটা এক্সপেক্ট করতেই পারতাম যে মানে কর সীমা যেটা আছে এটা হয়তো বৃদ্ধি করে, বা বিভিন্ন স্ল্যাব যেটা আছে সেটা আরেকটু হয়তো পিছিয়ে নিয়ে যে মানে কর এক্সেমশনের মাত্রাটা হয়তো একটু বাড়িয়ে দেওয়া। এখন এটার ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে যে যদি আমাদের আয়ের পরিমাণ, ব্যক্তির আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে থাকতো, তাহলে হয়তো আয় সীমাটা হচ্ছে হয়তো আমরা বৃদ্ধি করলে কর রেভিনিউটা হয়তো আমরা বাড়াতে পারতাম। আপনি যদি অর্থমন্ত্রী হতেন, আপনি যদি অর্থ সচিব হতেন, তাহলে কিন্তু এভাবে হয়তো চিন্তা করতেন। এখন আমাদের একটি যেটা ইস্যুটা এরকম যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকেই আপনি খেয়াল করলে দেখবেন যে একটা সময় কিন্তু যে মাথাপিছু আয়ের যে আগে একটা হিসাব দেওয়া হয়েছিল, এই সরকার আসার পরে যে নতুন করে হিসাবগুলো এটা পড়ে গেছে, টোটালটাই পড়ে পরিবর্তন। গেছে। আবার এই নিকট অতীতে মাসখানেকের মধ্যে একটা হিসাব আসলো যে মানে জিডিপি মানে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। তাহলে মাথাপিছু আয় যদি কমে যায়, তাহলে তো মানে আমার আয়, টোটাল আয়টা তো কমে গেছে। ব্যক্তি হিসেবে আমার আয় কমে গেছে। আমার আয় তো বৃদ্ধি পায়নি। তাহলে আমার যদি আয় বৃদ্ধি না পেয়ে থাকে, তাহলে মানে কর এর যেটা স্ল্যাব যেটা আছে বা সর্বনিম্ন মানে ট্যাক্স এক্সেম্পটেড অ্যামাউন্ট যেটা আছে, এটা যদি আমি বাড়িয়ে দেই, তাহলে তো সরকারের রেভিনিউ কমে যেতে পারতো। এবং সরকারের রেভিনিউ কমা, এটা সরকার বা সরকারের বিশেষ করে অর্থ মন্ত্রণালয় তারা তো এটা চান না। যে সার্বিক দিক থেকে তারা গুরুত্ব সহকারে এটা স্টাডি করেই হয়তো এটা মানে অ্যাজ ইট ইজ রেখেছে। আমি আসলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই বাজেট আসলে বাস্তবায়নের কি কি বিষয়গুলো চ্যালেঞ্জ আপনি মনে করেন যে বাস্তবায়নটা? চ্যালেঞ্জ তো প্রতি পদে পদেই আছে। যে আপনার বক্তব্যের শুরু থেকে যদি বলি যে দারিদ্র্য বিমোচন, এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্যের সীমার নিচে চলে যাচ্ছে। আমরা ঢাকা শহরে যে রিক্সা চালকদের সংখ্যা যদি বলি, আজ থেকে ১ বছর আগেও কিন্তু এত বেশি রিক্সা চালক আমরা দেখিনি। কিন্তু গত রোজার মাস থেকে শুরু করে বর্তমান সময়ে যেটা দেখবেন, বিশেষ করে যে মোটর চালিত রিক্সা, এগুলো যে এমনি ঘোরাঘুরি করছে, এদের দেখবেন যে প্যাসেঞ্জার নেই, কিন্তু হয়তো রিক্সাগুলো নিয়ে একটা মোড়ে মোড়ে বসে আছে। এটা কিন্তু আসলে তারা খুশি খুশি কিন্তু এই রিক্সা চালকরা ঢাকা শহরে আসেনি। তারা কর্মসংস্থানহীনতায় ভুগছে, তারা বেকারত্বে মানে কশাঘাতে জর্জরিত, তারা দারিদ্র্য সীমার নিচে কিন্তু চলে গেছে। তারা তাদের পরিবারের ভরণ পোষণ করতে তারা হচ্ছে ব্যর্থ হচ্ছে। এ কারণে কিন্তু তারা যেখানে শহর অঞ্চলে বা গঞ্জে বা বন্দর এলাকায় তারা হচ্ছে প্রচুর রিক্সা চালকের সংখ্যা বেড়ে গেছে। সাথে সাথে যেটা হচ্ছে আপনার এই যে পরিবেশ দূষণ যেটা, এটা একটা অগ্রাধিকার খাত।
আপনি মেগা প্রজেক্ট যেগুলো অসম্পূর্ণ অবস্থায় আছে, যেগুলোর পিছনে আমাদের খরচ সাঙ্ক কস্ট, এগুলো এখন কিন্তু হয়ে গেছে, খরচ হয়ে গেছে, আপনি পিলারগুলো উঠিয়েছেন কিন্তু স্ল্যাব বসাতে পারছেন না বা ফিনিশিং করতে পারছেন না। ওইটা না করার জন্য এখান থেকে আপনার কিন্তু এখন হচ্ছে আয় জেনারেট হচ্ছে না। এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সবচেয়ে বড় যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আমরা বলছি সামাজিক সুরক্ষা কর্মসূচি যেটা আছে। সামাজিক সুরক্ষা, যেহেতু জীবনযাত্রার মান বেড়ে গেছে, জীবনযাত্রার ব্যয়টা বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি যেটা ধরা হয়েছে যে আমরা 6% ঘরে নিয়ে আসার কথা বলা হচ্ছে, তো সেটা আসলে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু কারণটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এগুলো ডাবল ডিজিট বা হিসাব মতো এটা 9% অথবা 10% এরকম চলে আসছে। মূল্যস্ফীতিটা কমানো এটা একটি বড় চ্যালেঞ্জ। সাথে সাথে হচ্ছে সামাজিক সুরক্ষায় আমরা যে ব্যয় করি, দেখবেন যে কাউকে 550 টাকা থেকে 850 টাকা মাসে ভাতা দেওয়া হয়। তো একজন মানে বিধবা বা স্বামী পরিত্যক্তা বা প্রতিবন্ধী একটি ছেলে বা মেয়ে বা আমাদের ভাই বোন যারা আছেন, মানে তাদেরকে গড়ে 600-700 টাকা যেটা দেওয়া হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ বটে। এটা দিয়ে তাদের কিছুই হয় না। তারা হয়তো বিভিন্ন রোগে আক্রান্ত, সে ওষুধ কিনবে, না এটা দিয়ে তারা হচ্ছে জামা জুতা কিনবে, না কিছুটা চাল ডাল কিনে তারা হয়তো পেটের ক্ষুধাটা নিবারণ করবে। এটা একটি বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ দাঁড়াবে সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। কারণটা হচ্ছে এই বাজেট বাস্তবায়ন করতে গেলে আপনি যে অর্থ ছাড় করলেন, সে অর্থ ছাড় এটা হয়তো সঠিক খাতে যাচ্ছে কিনা, এটা তো হচ্ছে যে আমাদের যে প্রচলিত যে রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে টাকা ছাড় করা হয় বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসনের মাধ্যমে। এগুলো হচ্ছে সুনির্দিষ্ট জায়গায় একজন যে দিনমজুর আছে তার কাছে টাকাটা যায়, কিন্তু হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় হয়ে স্থানীয় সরকারের মাধ্যমে অথবা কি বলে পানি সম্পদ মন্ত্রণালয় বা সেচ বা বন্যা নিয়ন্ত্রণ, নানা দুর্যোগ ব্যবস্থাপনা, এদের মাধ্যমে প্রশাসনিক পর্যায়গুলো অতিক্রম করে ইউনিয়ন মেম্বার বা পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, তাদের মাধ্যমে কিন্তু যায়। এই মুহূর্তে এই প্রশাসনিক ব্যবস্থাটা কিন্তু অনুপস্থিত। এই মুহূর্তে দুর্নীতিটা চেক দেওয়া এবং হচ্ছে জনবলের তো একটা অভাব হয়েছে, যেহেতু এই সমস্ত কার্যক্রম যেহেতু স্থগিত আছে। সুতরাং যারা আমাদের টার্গেট ব্যক্তি বা ব্যক্তিবর্গ, ইকোনমিক এজেন্টস যারা আছেন, তাদের কাছে এই বাজেটের অর্থ তথা বাজেটের সুফল তাদের দোরগোড়ায় পৌঁছানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও বিশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন প্রতিদিনের অর্থ বাণিজ্য। আজকের আলোচনার বিষয় ছিল আসলে এই যে বাজেট অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে, সেখানে আসলে আমাদের চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান জনাব ডক্টর শহীদুল জাহিদ। আজকের অনুষ্ঠানে আমরা এখানে বিদায় নিচ্ছি। তখন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।